ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট সরকার। নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন উপদেষ্টারা। ভোটের মাঠে ইসি শুধু রেফারির কাজ করবে, জানালেন সিইসি। নগর ভবনে বিরতিহীন অবস্থান কর্মসূচি ইশরাক হোসেনের। শপথের বিষয়ে সরকারকে দ্রুত ফয়সালার আহ্বান। আবু সাঈদ হত্যা তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় মঞ্জুর। 9 পুলিশ সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 11 আসামি ট্রাইব্যুনালে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে বেসরকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রত্যাশীদের মিছিল। পুলিশের লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেডের ছত্রভঙ্গ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। কোন রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে বলে মন্তব্য তার। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যে কোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সচিবালয়ে তারা এসব কথা বলেন। ঈদের লম্বা ছুটির পর রোববারই কর্মমুখর হয়ে ওঠে সচিবালয়। অফিস করেন উপদেষ্টা ও সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এবার ঈদের আগে 2 দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তার। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ নিয়ে খুব একটা অভিযোগ না থাকলেও গ্রামে লোডশেডিং ছিল। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের 15 বছরের তুলনায় ভালো। মানুষ আগে মনে করত থানায় ধরে নিয়ে 2টো পিটানি আর লাথি মারাই পুলিশের কাজ। এখন সেই ধারণা বদলেছে। পুলিশের আগের চেয়ে এখন অনেক মানবিক। জানান, ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলা হয়েছে তাদের দেশে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের প্রপার চ্যানেলে দেশে ফিরিয়ে দিতে। তারা যেভাবে বনে জঙ্গলে বাংলাদেশিদের ফেলে যাচ্ছে, সেটি কোনো সভ্য দেশের কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আমরা বলছি, যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ায় থেকে থাকে, তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এটা এই জন্য আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে, আমরা তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি সহ অপর কমিশনাররা। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে, বাকি কাজ সবাইকে নিয়ে শেষ করতে হবে। তিনি বলেন, আজকের দিনে ইসির শপথ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে নির্বাচন করার। সচিবালয়ের কর্মকর্তাদের কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করে আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ভোটের মাঠে যারা খেলে তারা খেলুক, খেলে তারা জিতুক। কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর বৃত্তি না করার। আমাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করার। আমাদের শপথ হবে বিবেক সম্মতভাবে কাজ করার। পারবেন তো ইনশাআল্লাহ? এবং আমি আপনাদের এই উচ্চারণ যখন শুনি, আমি একটু আশাবাদী হই। আমরা তো রেফারির ভূমিকায়, আমরা রেফারির কাজ করব। যারা খেলবে তারা খেলুক, খেলে যারা জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা আমরা করার জন্য আমরা বদ্ধপরিকর। কোরবানি ঈদ উপলক্ষে টানা 10 দিন বন্ধের পর রোববার দেশের সব ব্যাংক খুলেছে। সকাল 10টায় শুরু হয় লেনদেন, তবে ব্যাংকগুলোতে তেমন ভিড় দেখা যায়নি।
রাজধানীর বেশিরভাগ শাখাতেই কর্মকর্তাদের উপস্থিতি সন্তোষজনক ছিল। তারা নিজেদের মধ্যে ও গ্রাহকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকে নগদ টাকা জমা উত্তোলনের বেশি চাপ নেই। জানান, ব্যবসায়িক কার্যক্রমের জন্য বেশিরভাগ গ্রাহক ব্যাংকে যান। অনেকে যান রেমিটেন্স সংগ্রহ করতে, ফলে টানা বন্ধ থাকলেও লেনদেনে খুব বেশি প্রভাব পড়েনি। এদিকে ব্যাংকে যাওয়া গ্রাহকরা জানালেন স্বস্তির কথা, তবে এটিএম বুথে টাকা না থাকা ও ডিজিটাল ব্যাংকিং নিয়ে অসন্তোষ জানান তারা। এদিকে টানা 10 দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলি স্থলবন্দর সহ সব বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম আবারও শুরু হচ্ছে। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত 5 থেকে 14 জুন পর্যন্ত বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে আমদানি রফতানি কার্যক্রম আবার চালু হয়। এতে বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এছাড়া ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে আসায় দুই দেশের মধ্যে নিয়মিত পণ্য আমদানি রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে তিনি বৈধ মেয়র। শপথ নিতে না দেয়ায় বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠবে। তাই সরকারের উচিত দ্রুত এ বিষয়ে সমাধান করা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিক অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। এতে অংশ নিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হচ্ছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে তাকে বসতে দেবে না। শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে। সরকারকে দ্রুত শপথের বিষয়টি সমাধান করতে হবে। ইশরাক হোসেন বলেন, এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলতে থাকবে। সেই সাথে নগর ভবনে জন্ম নিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। তবে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না। প্রধান ফটকের তালা খোলা হবে না। এটা আন্দোলনের একটি প্রতীক। এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয়, ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন, অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন। আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার করতে। এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। আমরা আজকে নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 14 জুলাই। এছাড়া এই মামলার 4 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার এই আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, দ্রুত আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হবে। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়ির শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সময় মঞ্জুর করেন। এই 2 মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর আগে এই 3 মামলায় গ্রেফতার 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীদের মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সচিবালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দাবি আদায়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে 17তম নিবন্ধনধারী শিক্ষকদের বাধা দেয় পুলিশ। কিন্তু বাধা ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ভুক্তভোগীদের দাবি, বিনা কারণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। 17তম নিবন্ধনে পাশ করছি, তা আমাদের নিয়োগে আবেদন করতে দেয়নি 5ম গণবিধিতে। তাই আমরা এই দাবি আদায়ের জন্য গেছিলাম লং মার্চ করার জন্য। আমাদের বাড়ি নির্বিচারে গুলি করলো, ককটেল চালালো,
এই ফেসিবাদী পুলিশ টিয়ারশাল নিক্ষেপ করলো, আমার উপরে আয়া পড়ছে। ওরা এই দূষণগুলো এখনো আছে, আমাদের উপরে আয়া পড়ছে। আমরা শুধু আমরা কিন্তু ব্যারিকেড ভাঙে যাই না, আমরা এই পারে ছিলাম। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। পুলিশের দাবি, নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও মিছিল নিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। ব্যারিকেডটা যখন ভাঙার চেষ্টা করে তখন পুলিশ প্রথমে বাধা দেয়, রিকোয়েস্ট করে, কিন্তু এরপরে মানতেছিল না। এরা আসলে একটু বেপরোয়া হয়ে গেছে যে তাদের আসলে কিছু ন্যায্য দাবিও আছে। তো সচিবালয়তে আমরা আসলে যেতেও দিতে পারি না, ওখানে তো 144 জারি করা আছে। এই সাউন্ড গ্রেনেড মারার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সাউন্ড গ্রেনেডের কারণে কিছু হয়তো বা ছোটোখাটো যে একজনের পায়ে টায়ে লাগছে, আহত হয়েছে। এর আগে রবিবার সকাল থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বটবৃক্ষ বাবা, যার ছায়াতলে থাকে পুরো পরিবার। বয়সের ভারে সেই বাবাই একসময় হয়ে যান শিশুর মতো। সেই বাবাদের কেউ কেউ হয়ে যান সন্তানের বোঝা। উপায় না পেয়ে আশ্রয় জোটে বৃদ্ধাশ্রমে। বাবা দিবসকে ঘিরে প্রবীণ হিতৈষী সংঘের 2 বাবার জীবনযাপনে উঠে এসেছে আসমা আক্তার নুপুরের রিপোর্টে। ক্যামেরায় লিটন খান। নখগুলো বড়, চুল দাড়ি অগোছালো, অপরিচ্ছন্ন পোশাক। পথ চেয়ে বাবা তাকিয়ে আছেন, যদি ছেলে এসে তার নখগুলো কেটে দিয়ে যায়। তিনি আরাফাত ইন্টারন্যাশনাল কলেজের সাবেক প্রিন্সিপাল শেখ মোহাম্মদ মুজিবুল হক। বয়স 92 বছর। 30 বছরই কেটে গেছে এই প্রবীণ হিতৈষীতে। 3 মেয়ে, 1 ছেলের বাসায় জায়গা হয়নি এই বাবার। 30 বছর ধরে কেন আসি বলো, তুমি বলো কেন আসি? থাকতে হবে তাই আসি। মেয়েরা আসে না দেখতে? আসে, খুবই কম। খাই, ঘুমাই, দিবা স্বপ্ন দেখি, কারোর কথা মনে পড়ে না, ভালোবাসি। এদিকে ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও প্রবীণ হিতৈষীতে স্বেচ্ছায় এই ছোট্ট ঘরটি বেছে নিয়েছেন 65 বছর বয়সী গোলাম রাব্বানী। কোরআন পড়া, বই পড়া আর লেখালেখিতে সময় কাটে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই সাবেক কর্মকর্তার। স্ত্রীর মৃত্যুর পর মেয়েদের কাছে বোঝা হতে চাননি তিনি। তাই 2 মেয়েকে জমিজমা ভাগ করে দিয়ে শেষ বয়সে নিজের মতো করে সময় কাটাতেই এখানে আশ্রয় খোঁজা। তাবলিগে পুরা 4 মাস থাকিছি। 4 মাসের পর তারপর আমি চিন্তা করলাম যে আমি কি মেয়েদের কাছে ফিরে যাব। না, মেয়েদের কাছে গিয়ে আমি শান্তি পাবো না। তখন হবে কি, এই মেয়ে বলবে তুমি ওর ওখানে বেশি থাকতেছো, আমার এখানে আসো। এই মেয়ের কাছে আসবে, ওরা বলবো যে তুমি ওখানেই থাকবে না এখানে আসবে। কিংবা এমনও হতে পারে স্বার্থের দুনিয়া, হয়েছে 1 মাস হয়ে গেছে, তুমি এখন ওখানে যাও, বলতে পারে না। আপন আত্মার বাহিরে সবাই পর। প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা জানান, বর্তমানে 28 জন বাবা মা আছেন এখানে। তার মধ্যে 18 জন বাবা এবং 10 জন মা। পরিবারের কাছে লাঞ্ছনা সহ অনেক ব্যথা বেদনা নিয়ে এখানে তাদের বসবাস। এখানকার বাবারা বড় অসহায়, তাদের প্রতিপত্তি আছে, সহায় সম্বল আছে, অবস্থা ভালো আছে। ছেলে থাকে আমেরিকা, মেয়ে থাকে কানাডা, ওয়াইফ থাকে অস্ট্রেলিয়া। তাকে দেখবে কি? এই জন্য ওদেরকে আমাদের এখানে রেখে গেছে। যেই বাবাদের সম্মান জানাতে বিশ্বজুড়ে পালন হচ্ছে বাবা দিবস, সেই বাবারাই সন্তান থাকার পরও নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে। শুনতে পান না বাবা ডাক। এমন পরিস্থিতি থেকে রক্ষা মিলুক সব বাবাদের। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। চট্টগ্রামে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে করোনা রোগীর সংখ্যা। শনিবার পর্যন্ত চট্টগ্রামে 9 জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলেও গত 24 ঘন্টায় চট্টগ্রামে আরও 9 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রে 150 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 9 জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে 18 জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে 8 জন চট্টগ্রাম মহানগরীর। এদিকে করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। করোনা সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ এখন ভয়াবহ রূপ নিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় বরগুনাকে এখন ডেঙ্গুর হটস্পট বলে ঘোষণা দিয়েছে। জেলায় হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক সংকট, অপর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট পরিস্থিতি আরও বেশি বিপদসংকুল করে তুলেছে। শহীদুল ইসলাম স্বপ্নের তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। বরগুনার সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের কন্যা মোনালিসা জেরিন ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা সহ 16 জনের মৃত্যু চোখে আঙ্গুল দিয়ে বলছে জেলায় ডেঙ্গুর ভয়াবহতা কেমন। চলতি বছরের জানুয়ারি থেকে 15 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1838 জন। এ পর্যন্ত মারা গেছে 16 জন। এর মধ্যে বরগুনা সদরে 5 জন। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু হইতাছে, কোনো ওষুধ বরিয়ে না, মশা একসেন মশা হইতাছে, কেউ এটার তালা ফিরে না। সকালে দেখা যায় মশা মৌমাছির মতো ঘিন ঘিন করে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ এডিস মশার বংশবৃদ্ধি নিধনে কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এবং আমরা জনগণকে সতর্কমূলক যে লিফলেট বিতরণ করছি যে তারা যেন তাদের বাড়ির আশেপাশ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর থেকে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বহু রোগীকে মেঝে, বারান্দা ও করিডোরে রাখা হয়েছে। দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট এবং স্যালাইন সংকট। ব্লাড পরীক্ষা করতে গেলে পরে ভুল রিপোর্ট দেয় বেশি, বাইরে থেকে করাইলে সঠিক হয়। ক্যানোলাটা এটা ফ্রি পাইছি, আর হলো যে আপনার প্যারাসিটামল ট্যাবলেট, হ্যাঁ এটা 3 বেলা 3টা, এরবার যাবতীয় যা আছে এগুলো আমরা নিজেদের খরচেই বহন করতে আছি। চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা কিছুটা বিঘ্নিত হলেও অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হচ্ছেন বলে দাবি জেলা সিভিল সার্জনের। চিকিৎসক সংকট আছে, পরিচালক মহোদয় 2 জন চিকিৎসককে পদায়ন করেছেন এবং যেহেতু এই বন্ধের পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় স্যার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, এই ব্যবস্থায় আরও কিছু নতুন চিকিৎসক প্রদান হবে। সারা বিভাগের একটা জেলাতে, সারা 5টা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রোগী ডায়াগনোসিস হচ্ছে বরগুনাতে। আমাদের এখানে রোগ শনাক্তকরণের ব্যবস্থা আছে এবং যদি ইতিমধ্যে কোথাও যদি তার ব্যত্যয় হয়ে থাকে যে কোনো পরীক্ষা আমার হাসপাতালে না হতো, আজকের আমরা এখানে নির্দেশ দিয়ে গেছি যে এই পরীক্ষাগুলো হাসপাতালেই হতে হবে। এবং ডেঙ্গু চিকিৎসার জন্য অনেক দামি কোনো ঔষধ দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র তার জ্বর কামানো এবং ফ্লুইড ম্যানেজমেন্ট, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে এবং করবে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষ কার্যকর পদক্ষেপ দেখতে চায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে এক পক্ষ বিক্ষোভ করলে অপর পক্ষের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 2 পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, আতঙ্কে এলাকাবাসী। সকালে উপজেলার সাহেববাজার এলাকায় ওই ঘটনা ঘটে। সকাল 10:30 থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলা বিএনপির সাবেক সভাপতি পারভেজ আহমেদের পক্ষ নিয়ে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
তবে এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীরা জানান, গত 14 জুন কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌরসভা সহ জেলার 8টি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় দলের কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠানো হয়। নিহত শাহরিয়ার রহমান হেভেন চাপুলিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হেভেনের পরিবারের সঙ্গে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পূর্ববিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে শাহরিয়ার রহমান হেভেনকে ডেকে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ভোরে মারা যান হেভেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল 7টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। হেভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। হাত পা বাঁধা অবস্থায় সকালে মরদেহ উদ্ধার করা হয়। বরিশালে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। একদিকে ফিটনেসবিহীন বাস, অন্যদিকে বিআরটিসি সরকারি বাস ডিপোতেও ন্যায্য ভাড়া না নেওয়ায় চরম বিপাকে ঢাকামুখী যাত্রীরা। বিআরটিসিতে বরিশাল থেকে ঢাকায় আসতে এসি বাসে নেওয়া হচ্ছে জনপ্রতি 500 টাকা, আর এসব বাস পরিচালনা করছে স্থানীয় কিছু যুবক। ঢাকা ও অন্যান্য জেলার বিআরটিসি ডিপো থেকে বাস এনে প্রতিদিন 15 থেকে 20টি বাস অতিরিক্ত ভাড়ায় চালানো হচ্ছে ঢাকা বরিশাল রুটে। এর বাইরে মালিক সমিতির লোকাল গাড়িতেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। ছেলে শাফায়েত সরওয়ার রুমনকে আটক করা হয়েছে। দুপুরে শহরের মুনজিদপুরের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বাড়ির দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পায়ে আঘাত পান রুমন। সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে একটি রাইফেল, 300 পিস ইয়াবা, মদ সহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম সহ শাফায়েত সরওয়ার রুমনকে আটক করা হয়। সাবেক নারী এমপি রিফাত আমিন বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় আছেন বলে জানা গেছে। সাতক্ষীরার বাড়িতে ছোট ছেলে মাদকাসক্ত রুমন একাই বসবাস করছিলেন। শাফায়েত সরওয়ার রুমন সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত রুহুল আমিনের ছেলে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ধামরাই উপজেলার কওয়ালিপাড়া নবগ্রাম বাজার কমিটির ও 5টি ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। এতে সামনের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইলেন নেতাকর্মীরা। পাশাপাশি দলের মধ্যে সুবিধাবাদী, ঘাপটি মেরে থাকা চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলদারদের সতর্কও করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা হয়েছে। জেলা শহরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসা ও এতিমখানা অডিটোরিয়াম কক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন দলটির জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, দলের খাগড়াছড়ি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক HM প্রফুল্ল সহ অনেকে। সুনামগঞ্জের দিরাইয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গণসমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। উপজেলা সদরের থানা পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। পাশাপাশি পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে বড় কোনো ইমারত না তুলে প্রাকৃতিকভাবে সাজানোর অনুরোধ জানান। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে শপথ বাক্য পাঠ করান ওই নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক
SM আমিনুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের অপর 2 সদস্য মাহবুবুর রহমান ও সেলিমুল্লাহ। 14 জুন অনুষ্ঠিত নির্বাচনে হেলালি জাফর ও মাহবুবের পূর্ণ প্যানেল জয়ী হয়। গোপালগঞ্জে যৌথ অভিযানে 193টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। কোটালীপাড়া উপজেলার ঘাগরবাজার, মহুয়া মোড় ও বাপারড এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস। এ সময় জেলা পরিষদের জায়গায় 50টি, পানি উন্নয়ন বোর্ডের 83টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গার 60টি সহ মোট 193টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট সরকার। নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন উপদেষ্টারা। ভোটের মাঠে ইসি শুধু রেফারির কাজ করবে, জানালেন সিইসি। নগর ভবনে বিরতিহীন অবস্থান কর্মসূচি ইশরাক হোসেনের। শপথের বিষয়ে সরকারকে দ্রুত ফয়সালার আহ্বান। আবু সাঈদ হত্যা তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় মঞ্জুর। 9 পুলিশ সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে 11 আসামি ট্রাইব্যুনালে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে বেসরকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রত্যাশীদের মিছিল। পুলিশের লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।